আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মিরপুর 12, ঢাকা 12-16 থেকে আমি সহকারী অধ্যাপক জোবাইদা সামিহা খাতুন বলছি। আশা করি দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা তোমরা ভালো আছো। লকডাউনের কারণে ঠিক মতন পড়াশোনা হচ্ছে না, পড়তে অনেকেরই ইচ্ছা করছে না। তারপরেও আমাদেরকে পড়তে হবে এবং একটা ভালো জীবনকে গ্রহণ করতে হবে। বিপদ আসবে, বিপদ চলেও যাবে, সমস্যা আসবে, সমস্যা চলে যাবে। জীবনের সময়টাও আস্তে আস্তে অনেকটাই দূরে চলে যাবে। যে সময়টা চলে যাচ্ছে তার কোনোদিন ফিরবে না। অতএব যতটুকু সময় আমরা পাই না কেন, এর মাঝখান থেকে নিজেকে একটু তৈরি করে নেওয়ার প্রয়োজন আছে। তোমাদের সঙ্গে আমার অল্প কিছু ক্লাস হয়েছিল, খুব বেশি ক্লাস হয়নি। তারপরে তো লকডাউনে পড়ে গেলাম, আমরাও সেই লকডাউনেই থাকলাম, আর দেখা হলো না। যাই হোক, আমি তোমাদেরকে রোগ এবং পথ্য ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের এই অধ্যায়টা থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করছিলাম। তারই কিছুটা অংশ বাদ আছে, সেটা আগে শেষ করে নেই। তারপরে তোমাদের যে শর্ট সিলেবাস, সেই সিলেবাসের অন্য আরেকটি অধ্যায় থেকে আলোচনা করার চেষ্টা করব। যে প্রশ্নগুলো পড়িয়েছিলাম তারপর থেকে যে প্রশ্নটা ছিল সেটা ছিল, জন্ডিস রোগীর পথ্যের ধরন ব্যাখ্যা করো। জন্ডিস রোগীর পথ্যের ধরন ব্যাখ্যা করো। জন্ডিস রোগ হলে সাধারণত পরিপাক ক্ষমতা হ্রাস পায়। জন্ডিস রোগ হলে সাধারণত পরিপাক ক্ষমতা হ্রাস পায়। অসুস্থ হলে স্বাভাবিক খাবার গ্রহণ না করে রোগ অনুযায়ী পথ্য গ্রহণ করা উচিত। এক্ষেত্রে জন্ডিস রোগের জন্য উচ্চ জৈব মূল্যের প্রোটিন জাতীয় খাদ্য দিতে হবে। রোগীকে চর্বি ছাড়া মাছ, মাংস ও শর্করা জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার দিতে হবে। প্রচুর পানি জাতীয় খাবার গ্রহণ এবং গুরুপাক খাবার বর্জন করতে হবে। আবারও বলছি, জন্ডিস রোগ হলে সাধারণত পরিপাক ক্ষমতা হ্রাস পায়। অসুস্থ হলে স্বাভাবিক খাবার গ্রহণ না করে রোগ অনুযায়ী পথ্য গ্রহণ করা উচিত। এক্ষেত্রে জন্ডিস রোগীর জন্য উচ্চ জৈব মূল্যের প্রোটিন জাতীয় খাদ্য দিতে হবে। রোগীকে চর্বি ছাড়া মাছ, মাংস এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার দিতে হবে। প্রচুর পানি জাতীয় খাবার দিতে হবে এবং গুরুপাক খাবারকে বর্জন করতে হবে। এর পরের প্রশ্ন, ক্যালোরি কি? ক্যালোরি হচ্ছে শক্তি পরিমাপের একক। তাহলে আমরা বলতে পারি শক্তি পরিমাপের একক হলো ক্যালোরি। পথ্য রোগ উপশম করে ব্যাখ্যা করো। পথ্য রোগ উপশম করে ব্যাখ্যা করো। বিশেষ বিশেষ রোগে প্রয়োজন অনুযায়ী বিশেষ বিশেষ খাদ্য সরবরাহ করাকেই পথ্য বলে। পথ্য রোগের উপর নির্ভর করে, যেমন জ্বরে প্রোটিনের চাহিদা বৃদ্ধি পায়। কিডনি রোগে প্রোটিনের পরিমাণ কমাতে হয়। কিছু রোগ আছে যেখানে ঔষধ নয় বরং পথ্যই কাজ করে, যেমন কোয়াশিয়রকর, ম্যারাসমাস এই ধরনের রোগ। তাই বলা যায়
পথ্য রোগ উপশম করে? আমি উত্তরটা আবারও বলছি। পথ্য রোগের উপর নির্ভর করে, যেমন জ্বরে প্রোটিনের চাহিদা বৃদ্ধি পায়, কিডনি রোগে প্রোটিনের পরিমাণ আবার কমাতে হয়। কিছু রোগ আছে যেখানে ঔষধ না বরং পথ্যই কাজ করে, যেমন কোয়াশিয়রকর, ম্যারাসমাস এই ধরনের রোগগুলো। তাই বলা যায় পথ্য রোগ উপশম করে। এর পরের প্রশ্নে চলে যাই। রঙিন সবজি কোন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে? রঙিন সবজি কোন রোগ প্রতিরোধে সহায়ক? উত্তর, রঙিন সবজি হৃদরোগ প্রতিরোধে সহায়ক। রঙিন সবজি হৃদরোগ প্রতিরোধে সহায়ক। এর পরের প্রশ্ন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় কি? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় কি? উত্তর হচ্ছে, ঔষধের পাশাপাশি যথাযথ নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ এবং নিয়মিত বিশ্রাম ও ব্যায়ামের মাধ্যমে শরীরের ওজন স্বাভাবিক রাখা এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে উত্তম উপায়। আবারও বলছি, ঔষধের পাশাপাশি যথাযথ নিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ এবং নিয়মিত পরিশ্রম বা ব্যায়ামের মাধ্যমে শরীরের ওজন স্বাভাবিক রাখা এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করাই হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে ভালো বা উত্তম উপায়। এর পরের প্রশ্ন, কচি ডাবের পানি কোন রোগীদের জন্য বেশি উপকারী? কচি ডাবের পানি কোন রোগীদের জন্য বেশি উপকারী? কচি ডাবের পানি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বেশি উপকারী। কচি ডাবের পানি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বেশি উপকারী। পরবর্তী প্রশ্ন, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা প্রয়োজন কেন? মানসিক চাপ নিয়ন্ত্রণ করা প্রয়োজন কেন? মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে না পারলে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ শরীরে বাসা বাঁধতে পারে, ফলে কর্মক্ষমতা কমে যেতে পারে, দ্রুত শরীরে বার্ধক্য আসতে পারে এবং জীবনের দীর্ঘতা বা আয়ু কমে যেতে পারে। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আবারও বলছি, মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে না পারলে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ শরীরে বাসা বাঁধতে পারে, ফলে কর্মক্ষমতা কমে যেতে পারে, দ্রুত শরীরে বার্ধক্য আসতে পারে এবং জীবনের দীর্ঘতা বা আয়ু কমে যেতে পারে। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এর পরের প্রশ্ন, শিশুরা কোন রোগে বেশি আক্রান্ত হয়? শিশুরা কোন রোগে বেশি আক্রান্ত হয়? শিশুরা ডায়রিয়া ও আমাশয় রোগে বেশি আক্রান্ত হয়। শিশুরা ডায়রিয়া ও আমাশয় রোগে বেশি আক্রান্ত হয়। এর পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, জলীয় স্বচ্ছ পথ্য কি কি? জলীয় স্বচ্ছ পথ্য কি কি? গ্লুকোজ, স্যালাইন হলো জলীয় স্বচ্ছ পথ্য।
গ্লুকোজ, স্যালাইন এগুলো হলো জলীয় স্বচ্ছ পদার্থ। পরের প্রশ্ন, শোথ রোগে কি নিয়ন্ত্রিত খাদ্য প্রয়োজন? শোথ রোগে কি নিয়ন্ত্রিত খাদ্য প্রয়োজন? শোথ রোগে লবণ নিয়ন্ত্রিত খাদ্য প্রয়োজন। শোথ রোগে লবণ নিয়ন্ত্রিত খাদ্য প্রয়োজন। কোন ক্ষেত্রে উচ্চ রক্তচাপগ্রস্ত রোগীদের প্রোটিন কমানোর প্রয়োজন নেই? কোন ক্ষেত্রে উচ্চ রক্তচাপগ্রস্ত রোগীদের প্রোটিন কমানোর প্রয়োজন নেই? রোগীর কিডনি সম্পূর্ণ সুস্থ থাকলে উচ্চ রক্তচাপগ্রস্ত রোগীদের প্রোটিন কমানোর প্রয়োজন নেই। রোগীর কিডনি সম্পূর্ণ সুস্থ থাকলে উচ্চ রক্তচাপগ্রস্ত রোগীদের প্রোটিন কমানোর প্রয়োজন নেই। এর পরের প্রশ্ন হচ্ছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ কত? প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ হলো 120 এবং 80, উপরে 120, নিচে 80। পরের প্রশ্ন, কোন রোগ নিয়ন্ত্রণে না রাখলে কিডনি নষ্ট হবার সম্ভাবনা থাকে? কোন রোগ নিয়ন্ত্রণে না রাখলে কিডনি নষ্ট হবার সম্ভাবনা থাকে? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে কিডনি নষ্ট হবার সম্ভাবনা থাকে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে কিডনি নষ্ট হবার সম্ভাবনা থাকে। যদিও বেশিরভাগ আমরা শুনে থাকি ডায়াবেটিস হলেই তার কিডনি নষ্ট হয়ে যায়। এই কারণ হচ্ছে যখন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তখন হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যা ডায়াবেটিস নেই এমন লোকেরও, এমন ব্যক্তিরও কিডনির অসুখ হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় যে তার অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে কিডনি নষ্ট হবার সম্ভাবনা হয়েছে। পরবর্তী প্রশ্ন, হার্ট অ্যাটাক কী কারণে হয়? হার্ট অ্যাটাক কী কারণে হয়? করোনারির ধমনী বন্ধ হয়ে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক হয়। করোনারির ধমনী বন্ধ হলে এর ফলেই হার্ট অ্যাটাক হয়। আমরা এবারে প্রশ্নটা কি বললাম, যে হার্ট অ্যাটাক কী কারণে হয়? করোনারির ধমনী বন্ধ হয়ে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক হয়। এরপরে প্রশ্ন হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়া রোগে রক্তে কিসের পরিমাণ বেড়ে যায়? ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়া রোগে রক্তে কিসের পরিমাণ বেড়ে যায়? ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়া রোগে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়া রোগে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এরপরে প্রশ্ন, খাদ্য গ্রহণের কত ঘন্টার মধ্যে খাদ্য পরিপাক ও বিশেষণ হয়? খাদ্য গ্রহণের কত ঘন্টার মধ্যে খাদ্য পরিপাক ও বিশেষণ হয়?
খাদ্য গ্রহণের 12 থেকে 72 ঘন্টার মধ্যে খাদ্য পরিপাক ও বিশেষণ হয়। খাদ্য গ্রহণের 12 থেকে 72 ঘন্টার মধ্যে খাদ্য পরিপাক ও বিশেষণ হয়। এর পরের প্রশ্ন, ডায়াবেটিস রোগ সম্পূর্ণ সেরে যায় না কেন? ডায়াবেটিস রোগ সম্পূর্ণ সেরে যায় না কেন? ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। ডায়াবেটিস রোগে শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাবে বিপাকজনিত ত্রুটি ঘটে, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। একবার ডায়াবেটিস হলে তা একেবারে সেরে যায় না, তবে চিকিৎসা সংক্রান্ত নিয়ম মেনে চললে একে নিয়ন্ত্রণে রাখা যায়। উত্তরটা আবারও বলছি, ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। ডায়াবেটিস রোগে শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাবে বিপাকজনিত ত্রুটি হয়, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। একবার ডায়াবেটিস হলে তা একেবারে সেরে যায় না, তবে চিকিৎসা সংক্রান্ত যদি নিয়মকানুন মেনে চলা যায় তবে এই রোগকে নিয়ন্ত্রণে রাখা যায়। পরবর্তী প্রশ্ন, কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলো লেখো। কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলো লেখো। কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হলো মুখে দুর্গন্ধ হয়, জিহ্বায় খাদ্যের আস্তরণ পড়ে, খাওয়ার রুচি থাকে না। এছাড়া এ রোগে পেটে ব্যথা হতে পারে। আবারও বলছি, কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হলো মুখে দুর্গন্ধ হয়, জিহ্বায় খাদ্য আস্তরণ পড়ে, খাওয়ার রুচি থাকে না। এছাড়া এ রোগে পেটে ব্যথা হতে পারে। পরবর্তী প্রশ্ন, কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে কোন কোন খাদ্য বর্জিত লেখো। কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে কোন কোন খাদ্য বর্জিত লেখো। উত্তর, কোষ্ঠকাঠিন্যের যেসব খাদ্য বর্জিত হবে সেগুলো হলো মিহি সাদা চালের ভাত, আলু, পরোটা, সব ধরনের ভাজা খাদ্য, চা, কফি এগুলো। আবারও বলছি, কোষ্ঠকাঠিন্যের যেসব খাদ্য বর্জিত হতে হবে সেগুলো হলো মিহি সাদা চালের ভাত, আলু, পরোটা, সব রকম ভাজা খাদ্য, চা, কফি ইত্যাদি বা এই ধরনের খাবারগুলো। এর পরের প্রশ্ন হচ্ছে, অন্ত্রের অসারতাজনিত কোষ্ঠকাঠিন্য সম্পর্কে লেখো। একটু খেয়াল করো, অন্ত্রের অসারতাজনিত কোষ্ঠকাঠিন্য সম্পর্কে লেখো। উত্তর, অন্ত্রের অসারতাজনিত কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে অন্ত্রের দেয়ালের পেশীয় সংকোচন ক্ষমতা কমে যায়, যার ফলে মলের চলাচল ব্যাহত ও বন্ধ হয়ে যায়। গর্ভবতী মা, বৃদ্ধ, স্থূলকায় ব্যক্তির এই ধরনের কোষ্ঠকাঠিন্য বেশি হয়। আবারও বলছি, অন্ত্রের অসারতাজনিত কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে অন্ত্রের দেয়ালের পেশির সংকোচন ক্ষমতা কমে যাওয়ার ফলে মলের যে চলাচল তা ব্যাহত এবং অনেক সময় বন্ধ হয়ে যায়। গর্ভবতী মা বা বৃদ্ধ,
বা স্থূলকায় ব্যক্তির এ ধরনের কোষ্ঠকাঠিন্য বেশি হয়। তোমরা খেয়াল করেছো, দাদি নানি বলেন আমার 2 দিন পায়খানা হচ্ছে না, বা বৃদ্ধ মানুষ বলেন আমার পায়খানা ঠিক মতন হয় না, অথবা গর্ভবতীর মারও অনেক সময় ঠিক মতন পায়খানা হচ্ছে না। আসলে এই সমস্যাটা হয় তখন যখন যে বৃহদান্ত্রের পরে যে মলদ্বার আছে, এই বৃহদান্ত্রের এই অন্ত্রের যে কাজ, সে অন্ত্রের যে পর্দা, যে এলাকাটা, সেই এলাকার পেশির যে সংকোচন, সেটা যখন কোনো কারণে বন্ধ হয়ে যায়, অসাড়তা হয়, অবশের মতন হয়ে আসে, বৃদ্ধ বয়সে সব কিছু যেতে শক্তি কমে যেতে থাকে, আর গর্ভবতী মারও কিন্তু অনেক শক্তি তার সন্তান টেনে নেয়, যে কারণে তার এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। তখন তাকে আলাদা রোগীর কাছে নিয়ে দেখাতে হবে। পথ্য পরিকল্পনার ক্ষেত্রে রোগের মেয়াদের প্রয়োজনীয়তা লেখো। পথ্য পরিকল্পনার ক্ষেত্রে রোগের মেয়াদের প্রয়োজনীয়তা লেখো। উত্তর হচ্ছে, অনেক দিন অসুস্থ থাকলে একঘেয়ে খাবার রোগী বিরক্ত হয়, তাই একই পথ্যের চেহারা বদলিয়ে আকর্ষণীয় করে পরিবেশন করা যেতে পারে। এক্ষেত্রে রোগীর মেয়াদ জানা অনেক গুরুত্বপূর্ণ। আমরা বারবার বলছি যে যখন কেউ অসুস্থ হবে তখন তাকে পথ্য দিতে হবে। কিছু কিছু রোগ আছে যে রোগগুলো অবস্থান অনেক দিন হয়, তখন কি হয়, অনেক দিন মেয়াদি যেই রোগগুলো, সেই সেই ব্যক্তিকে যদি একঘেয়েমি খাবার দেওয়া হয়, একই ধরনের খাবার দেওয়া হয়, তখন কিন্তু রোগী বিরক্ত হয়ে যায়। এই সময় এই পথ্যের চেহারা যদি বদলে দেওয়া যায়, তাহলে কিন্তু তখন তার ওই খাবারটা খেতে ভালো লাগে। চেহারা বদলে গেলে কি আর আমরা বুঝতে পারি ওই জিনিসটা কি? তখন স্বাভাবিকভাবেই তার কিছু টেস্টেরও পরিবর্তন হয়ে যায়। তখন আমাদের আসলে যদি আমরা জানা থাকে যে এই রোগটা অনেক দিন চলবে বা অনেক দিন ধরে ভুগতে হবে, তাহলে আমরা চেষ্টা করলে এই রোগের যে মেয়াদ, তার যদি আমরা জানতে পারি, এটাই আসলে আমাদের প্রয়োজন। জেনে তার খাবারকে আমরা একঘেয়েমি না করে ডিফারেন্টভাবে, অন্যভাবে উপস্থাপন করতে পারি। আচ্ছা দেখো, এখন আমরা 14 অধ্যায় খাদ্য সংরক্ষণ ও রন্ধন, এই অধ্যায়ের থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের এই 14 অধ্যায় সম্পর্কে একটু ধারণাগুলোকে ঝালাই করে নিতে পারি। আমরা জানি যে প্রাকৃতিক খাদ্যবস্তুতে স্বাভাবিকভাবে বেশি দিন তার গুণগত মান এবং বৈশিষ্ট্য কিন্তু আমরা ঠিক রাখতে পারি না বা পারা যায় না। খাদ্য উৎস থেকে উত্তোলনের পরপরই এর মধ্যে প্রাণরাসায়নিক যে পরিবর্তন আসতে থাকে, খাদ্যের আভ্যন্তরীণ এনজাইম ক্রিয়া এবং পরিবেশ থেকে যে জীবাণুর ক্রিয়ায় খাদ্যের পচন শুরু হয়ে যায়। তাই আমরা খাদ্য যথাযথভাবে সংরক্ষণ করার প্রয়োজন হয়ে যায়। আবার খাদ্য রান্নার সময়ও কিন্তু যথাযথ সতর্কতা অবলম্বন না করলে আমরা খাদ্যের ভেতরের যে পুষ্টিগুণ, সেটাকে নষ্ট করে ফেলি বা নষ্ট হয়ে যায়। জীবাণু বৃদ্ধি, খাদ্যের মধ্যে অবস্থিত এনজাইমের ক্রিয়া এবং পোকামাকড়ের আক্রমণে কিন্তু খাদ্য নষ্ট হয়। এর সাথে কিন্তু পরিবেশের আর্দ্রতা, তাপ, খাদ্যে পানি, কার্বোহাইড্রেট এবং অম্লের যে পরিমাণ খাদ্যটা নষ্ট হতে প্রভাবিত করে। তাই আমরা কিন্তু খাদ্যকে সঠিকভাবে সংরক্ষণ করার চেষ্টা করে থাকি। খাদ্য সংরক্ষণের সময় কিছু মূলনীতি বা কিছু ব্যাপারকে কিন্তু সতর্ক হতে হয়।
না হলে আমরা খাদ্য সংরক্ষণে যত্নবান না হলেও কিন্তু আমরা খাদ্যের অপচয় রোধ করতে পারি না। তাহলে এই খাদ্য সংরক্ষণ এবং রন্ধনের ব্যাপারে আমরা এই পাঠ পরিকল্পনায় অনেকগুলো জিনিস পড়েছিলাম। যেমন পড়েছিলাম খাদ্য নষ্ট হওয়ার কারণ, পড়েছিলাম এই নষ্ট হওয়ার কারণ কি ছিল, যে খাদ্য নষ্ট হওয়ার কারণগুলো প্রভাবিত করে যেগুলো, সেগুলো ছিল খাদ্যের উপাদান, আর্দ্রতা, তাপ, অক্সিজেন আর অম্ল। তারপরে আমরা পেয়েছিলাম যে প্রকৃত জাতে যেসব খাদ্যের আর্দ্রতা বেশি সেসব 24 থেকে 48 ঘন্টার মধ্যে নষ্ট হবে। আর খাদ্য নষ্ট হওয়ার প্রথম যে কারণ, তার দুটো কারণই হচ্ছে, একটা ছিল জীবাণু আর একটা ছিল এনজাইম। জীবাণুতে আমরা পেয়েছিলাম যে সেইখানে আমরা দেখেছি ইস্ট পেয়েছিলাম, ব্যাকটেরিয়া পেয়েছিলাম, ছত্রাক পেয়েছিলাম, এবং এনজাইমে মধ্যে কিন্তু অনেক ধরনের এনজাইমগুলো আমাদের ভিতরে আমরা তখন জেনেছিলাম, যা আজকে কিন্তু তোমাদের দ্বিতীয়বারের প্রশ্নের মাধ্যমে আলোচনা আমরা করব। খাদ্য সংরক্ষণের কিছু পদ্ধতিও আমরা জেনেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম যে তাপ প্রয়োগের মাধ্যমে হতে পারে। তাপ প্রয়োগের মাধ্যমে যেগুলো ছিল সেগুলো ছিল পাস্তুরাইজেশন, ছিল স্ফুটন, ছিল ক্যানিং বা বাটলিং। শুষ্ককরণ পদ্ধতি ছিল হিমায়িতকরণ পদ্ধতি, ছিল রাসায়নিক দ্রব্য প্রয়োগের পদ্ধতি, যেমন যেটাকে আমরা ন্যাচারালও বলতে পারি, যেমন চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ ছিল, তেল দিয়ে ছিল, লবণের সাহায্য ছিল, ভিনেগারের মাধ্যমেও আমরা সংরক্ষণ করেছিলাম। এই যে এতগুলো জিনিসের মাধ্যমে আমরা সংরক্ষণ করেছি, সেগুলো কিন্তু আমরা এই অধ্যায়ে আলোচনা করেছিলাম। এবং সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু আমরা আরও জেনেছিলাম খাদ্যের বিষক্রিয়া কিভাবে হয়। খাদ্যের যে আভ্যন্তরীণ বিষক্রিয়া আছে, তার মধ্যে কিন্তু আমরা জেনেছিলাম যে খাদ্যের উৎপাদন বিষাক্ত উপাদান দ্বারা যদি বিষক্রিয়া হতে পারে, বিষাক্ত ধাতু দ্বারা বিষক্রিয়াও হতে পারে, জীবাণু দ্বারা বিষক্রিয়া হতে পারে, এবং রাসায়নিক উপাদানের বিষক্রিয়া হতে পারে, বা বটুলিজমেও বিষক্রিয়া হতে পারে। এছাড়া আমরা পেয়েছিলাম খাদ্য প্রস্তুত এবং পরিবেশনের পরিচ্ছন্নতা। সেখানে আমরা বেশ কিছু জেনেছিলাম রন্ধনকালে কি কি সতর্কতা অবলম্বন আমাদের করা উচিত। আরও জেনেছিলাম পুষ্টিমান বজায় রেখে রন্ধন পদ্ধতি, কোন কোন জিনিস কিভাবে রান্না করলে আমরা আমাদের যে খাবারের যে পুষ্টিমান বা গুণ, সেটা কিভাবে আমরা ঠিকমতো রক্ষা করতে পারব। যাই হোক, এখন আমরা এই অধ্যায় থেকে তোমাদেরকে কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নই হচ্ছে, ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস কোনটি? ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস হচ্ছে দুধ। এর পরের প্রশ্ন ছিল, ভিটামিন ডি এর কাজ লেখো। ভিটামিন ডি এর কাজ লেখো। ভিটামিন ডি অন্ত্র হতে ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি লবণ শোষণে সহায়তা করে। দাঁত ও হাড়ের গঠন ও পুষ্টি সাধনে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যারাথাইরয়েড হরমোনের কাজে সহায়তা করে এবং রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। আবারও বলছি, ভিটামিন ডি অন্ত্র হতে ক্যালসিয়াম, ফসফরাস এ ধরনের লবণ শোষণে সহায়তা করে। দাঁত ও হাড়ের গঠন ও পুষ্টি সাধনে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যারাথাইরয়েড হরমোনের কাজে সহায়তা করে। রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। এর পরের প্রশ্ন, খাদ্য বস্তুকে কত সেলসিয়াস তাপে উত্তপ্ত করলে এনজাইমের ক্রিয়া নষ্ট হয়ে যায়? খাদ্য বস্তুকে কত সেলসিয়াস তাপে উত্তপ্ত করলে
এনজাইমের ক্রিয়া নষ্ট হয়ে যায়। খাদ্য বস্তুকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপের অধিক তাপে উত্তপ্ত করলে এনজাইমের ক্রিয়া নষ্ট হয়ে যায়। আবার বলছি, খাদ্য বস্তুকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপের অধিক তাপে উত্তপ্ত করলে এনজাইমের ক্রিয়া নষ্ট হয়। পরবর্তী প্রশ্ন, স্ফুটন পদ্ধতির মাধ্যমে কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায়? স্ফুটন পদ্ধতির মাধ্যমে কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায়? উত্তর, স্ফুটন পদ্ধতিতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাদ্যকে ফুটিয়ে রান্না করা হয়। এর ফলে খাদ্য মধ্যস্থিত অণুজীবের ক্রিয়া ধ্বংস হয়ে যায়। মাছ, মাংস, দুধ প্রভৃতি এই পদ্ধতিতে 24 ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করা যায়। সাধারণত বাড়িতে এই পদ্ধতিতে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়। আবারও বলছি, স্ফুটন পদ্ধতিতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খাদ্যকে ফুটিয়ে রান্না করা হয়। এর ফলে খাদ্য মধ্যস্থিত অণুজীবের ক্রিয়া ধ্বংস হয়ে যায়। মাছ, মাংস, দুধ প্রভৃতি কিন্তু এই ধরনের খাবারগুলোকে এই পদ্ধতিতে 24 ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করা যায়। সাধারণত বাড়িতে এই পদ্ধতিতে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়। আমরা জানি পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। তোমাদেরকে আমি ক্লাসে পাইনি, তোমরা প্রথম দিকে আমি ক্লাসে পেয়েছিলাম যেটুকু, সেখানে বোধহয় আমি তোমাদেরকে বলেছিলাম যে মিষ্টির খাপ যদি মোটা হয়, তার ভেতরে যদি তোমরা পানি দাও, দিয়ে চুলায় বসিয়ে দাও, সে কাগজের ঠোঙ্গাতে যেটুকু পানি আছে, আগুনের শিখাটা যদি সেই পর্যন্তই থাকে, তাহলে কি হবে? কাগজ পুড়বে না, কিন্তু পানিটা ফুটে যাবে। কেন? পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে যাবে, কিন্তু কাগজ পুড়তে 100 ডিগ্রি সেলসিয়াস না, আরও বেশি ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন হয়। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাই। এই প্রশ্ন হচ্ছে, এনজাইম কি? এনজাইম কি? এনজাইম হচ্ছে প্রোটিন বিশিষ্ট অণুজীব। আবার উত্তর বলছি, এনজাইম হচ্ছে প্রোটিন বিশিষ্ট জৈব অনুঘটক। এনজাইম হচ্ছে প্রোটিন বিশিষ্ট জৈব অনুঘটক। এবারের প্রশ্ন, জীবাণু দ্বারা উৎপন্ন বিষক্রিয়া সম্পর্কে লেখো। জীবাণু দ্বারা উৎপন্ন বিষক্রিয়া সম্পর্কে লেখো। কিছু কিছু জীবাণু আছে যেগুলো অনুকূল তাপে ও আর্দ্রতায় খাদ্যে বংশবৃদ্ধি করে বিষ উৎপন্ন করে। এসব খাদ্য গ্রহণে দেহে বিষক্রিয়ার লক্ষণাদি দেখা দেয়। স্টেফাইলোকাস ও স্যালমোনেলা জীবাণুদ্বয় ব্যাপক আকারে বিষক্রিয়া বিস্তার করে। আবারও বলছি, কিছু কিছু জীবাণু আছে যেগুলো অনুকূল তাপে ও আর্দ্রতায় খাদ্যে বংশ বৃদ্ধি করে বিষ উৎপন্ন করে। এসব খাদ্য গ্রহণে দেহে বিষক্রিয়ার লক্ষণাদি দেখা দেয়। স্টেফাইলোকাস এবং স্যালমোনেলা জীবাণুদ্বয়
ব্যাপক আকারে বিষক্রিয়া বিস্তার করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্যে বিষক্রিয়া কি? খাদ্যে বিষক্রিয়া কি? দূষিত খাদ্য বা পানি খাবার পর শরীরে যে অসুস্থতার লক্ষণ দেখা যায় তাকে খাদ্যে বিষক্রিয়া বলে। দূষিত খাদ্য বা পানি খাবার পর শরীরে যে অসুস্থতার লক্ষণ দেখা যায় তাকে খাদ্যে বিষক্রিয়া বলে। পরবর্তী প্রশ্ন ব্যাকটেরিয়া খাদ্যকে নষ্ট করে, বুঝিয়ে লেখো। ব্যাকটেরিয়া খাদ্যকে নষ্ট করে, বুঝিয়ে লেখো। উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া এক ধরনের অণুজীব। এটি মাছ, মাংস ও অন্যান্য প্রোটিন জাতীয় খাদ্যকে পচিয়ে ফেলে, ফলে খাদ্যে কটু গন্ধের সৃষ্টি হয়। এ থেকে উৎপন্ন বিষ দেহে বিষক্রিয়া ঘটায়। সাধারণত আর্দ্র বাতাস ও উত্তপ্ত পরিবেশে ব্যাকটেরিয়া জন্ম লাভ করে। এই পরিবেশে তারা দ্রুত খাদ্যকে পচিয়ে ফেলে। উত্তরটা আরেকবার বলছি, ব্যাকটেরিয়া এক ধরনের অণুজীব। এটি মাছ, মাংস ও অন্যান্য প্রোটিন জাতীয় খাদ্যকে পচিয়ে ফেলে, ফলে খাদ্যে কটু গন্ধের সৃষ্টি হয়। এ থেকে উৎপন্ন বিষ দেহে বিষক্রিয়া ঘটায়। সাধারণত আর্দ্র বাতাস ও উত্তপ্ত পরিবেশে ব্যাকটেরিয়া জন্ম লাভ করে। এই পরিবেশে তারা দ্রুত খাদ্যকে পচিয়ে ফেলে। পরবর্তী প্রশ্ন ইস্ট কি? ইস্ট কি? উত্তর ইস্ট এক কোষ বিশিষ্ট অণুজীব। ইস্ট এক কোষ বিশিষ্ট অণুজীব। পরের প্রশ্ন কাঁচা ফল অপেক্ষা পাকা ফল বেশি মিষ্টি, বুঝিয়ে লেখো। কাঁচা ফল অপেক্ষা পাকা ফল বেশি মিষ্টি, বুঝিয়ে লেখো। উত্তর হচ্ছে ফলের মধ্যে এক প্রকার জারক রস বা এনজাইমের সৃষ্টি হয়। এই জারক রসের সাহায্যে ফল পাকাতে শুরু করে। পাকার সময় ফলের মধ্যে রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়। ফলের শ্বেতসার জাতীয় উপাদান এই দ্রব্যের সাহায্যে বিভিন্ন শর্করায় পরিণত হয়। এ কারণে কাঁচা ফল অপেক্ষা পাকা ফল অনেক মিষ্টি। উত্তরটা আমি আরেকবার বলি, ফলের মধ্যে এক প্রকার আমি উত্তরটা আরেকবার বলছি, ফলের মধ্যে এক প্রকার জারক রস বা এনজাইমের সৃষ্টি হয়। এই জারক রসের সাহায্যে ফল পাকতে শুরু করে। পাকার সময় ফলের মধ্যে রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়। ফলের যে শ্বেতসার বা কার্বোহাইড্রেট জাতীয় উপাদান এই দ্রব্যের সাহায্যে বিভিন্ন শর্করা বা কার্বোহাইড্রেটের যে ভাগগুলো আছে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এইগুলোতে কোনো একটাতে পরিণত হয়। এবং আসলে এটা ফল যদি হয় তাহলে সেটা ফ্রুক্টোজে পরিণত হয়। এর কারণে এই কাঁচা ফল অপেক্ষা পাকা ফল অধিক মিষ্টি হয়। পরবর্তী প্রশ্ন পাস্তুরাইজেশনের সংজ্ঞা দাও। পাস্তুরাইজেশনের সংজ্ঞা দাও। খাদ্যের জীবাণু ধ্বংস করার জন্য
সাধারণত 100°C তাপমাত্রায় অথবা তার চেয়ে কম তাপে নির্দিষ্ট সময় পর্যন্ত খাদ্যবস্তুকে উত্তপ্ত করার পর দ্রুত তাপ কমিয়ে নির্দিষ্ট মাত্রায় ঠান্ডা তাপে নামিয়ে সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিকে পাস্তুরাইজেশন বলে। আবারও বলছি, খাদ্যের জীবাণু ধ্বংস করার জন্য সাধারণত 100°C তাপমাত্রায় অথবা তার চেয়ে কম তাপে নির্দিষ্ট সময় পর্যন্ত খাদ্যবস্তুকে উত্তপ্ত করার পর দ্রুত তাপ কমিয়ে নির্দিষ্ট মাত্রায় ঠান্ডা তাপে নামিয়ে সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিকেই পাস্তুরাইজেশন বলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এনজাইম কিভাবে কাঁচা আমকে প্রভাবিত করে? এনজাইম কিভাবে কাঁচা আমকে প্রভাবিত করে? উত্তর, ফলের ভিতর যে জারক রস থাকে তাকে এনজাইম বলে। এনজাইমের সহায়তায় কাঁচা আম পাকতে শুরু করে। এ সময় ফলের ভিতরে রাসায়নিক পরিবর্তন ঘটে। ফলে ফলের যে কার্বোহাইড্রেট আছে, ওই জাতীয় যে উপাদান, তা এনজাইমের সাহায্যে বিভিন্ন কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগে পরিণত হয়। যেমন কাঁচা আম যখন রাসায়নিক পরিবর্তন ঘটে, তখন কাঁচা আমের যে কার্বোহাইড্রেট জাতীয় যে উপাদান আছে, সেটা এনজাইমের সাহায্যে কার্বোহাইড্রেটকে মনোস্যাকারাইডে পরিণত করে। এবং আমরা জানি যে ফল ফ্রুক্টোজে পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের দেহ গঠন করে না। আর গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ কার্বোহাইড্রেটের এই তিনটা মনোস্যাকারাইডের যে কোনো একটা হলে তবেই আমাদের শরীর সেটা গ্রহণ করে। আর কার্বোহাইড্রেট থেকেই আমাদের মিষ্টি জাতীয় জিনিসগুলো আমরা পেয়ে থাকি। তো ফলের যে মিষ্টি, সেটার নাম হচ্ছে ফ্রুক্টোজ। অতএব ফ্রুক্টোজটা এই কাঁচা আম থেকে। তাহলে আমরা কি বলছিলাম যে কার্বোহাইড্রেটের শেষ পরিণতি হয় আমাদের মিষ্টি হিসাবে। যেমন আমরা যে ভাত রুটি খাই, সেখান থেকে আমরা গ্লুকোজকে পেয়ে থাকি। আমরা যে ফলগুলো খাই, সেখান থেকে আমরা ফ্রুক্টোজকে পেয়ে থাকি। এবং দুধ বা দুগ্ধজাত খাবার থেকে আমরা গ্যালাক্টোজ নামক মিষ্টিটা পেয়ে থাকি। অতএব কাঁচা আমের ভেতরে যে কার্বোহাইড্রেট আছে, সেটা ভিতরে যে এনজাইম আছে, সেটার যে রাসায়নিক পরিবর্তন ঘটে, পরিবর্তনের শেষ পর্যায়ে এসে ফল যেহেতু, তাহলে সেটা ফ্রুক্টোজে পরিণত হয়। এবং কাঁচা আমটা আমাদের এভাবেই এনজাইমের দ্বারা প্রভাবিত হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশ, এবং যদি তোমরা ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করো, তাহলে আমরা চেষ্টা করব আর কোন কোন অধ্যায়গুলো আছে যেগুলোর প্রশ্নগুলো বা পুরো অধ্যায়টাই একটু পুনরায় রিপিট করলে তোমাদের জন্য ভালো হবে,
সেইগুলোকে আমরা আবার নতুন করে আরেকবার রিপিট দেব। তোমাদেরকে আমি সবসময় বলি, আবারও বলছি, এই বিষয় পড়তে যে কোনো জায়গায় তোমরা ঠেকে যাও না কেন, সেটা উত্তর লেখায় হোক, না বোঝার ক্ষেত্রে হোক, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে। যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তাদের কাছ থেকেও নিতে পারো, অথবা অফিসে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও নিতে পারো। আর চেষ্টা করো যা পড়িয়েছি সেই পড়াগুলোকে একটু ভালো করে প্রয়োজনে রিভিশনটা দেওয়ার চেষ্টা করো। তোমাদের হাতে, তোমরা মনে করছো হয়তো লকডাউনের কারণে অনেক সময় পাবে, আসলে আমরা জানি না আসলেই সময় পাবে কি পাবে না। তবে লকডাউনের কারণে অনেক পড়া থেকে অনেক ছাত্রছাত্রী পিছিয়ে যাচ্ছে। প্লিজ তোমরা পিছিয়েও না, তোমাদের ভবিষ্যৎকে তোমরা সামনে উজ্জ্বল রাখার চেষ্টা করো। এই অসুস্থ সময়ে, এই ক্রান্তি লগ্নে তোমরা সবাই একে অপরকে সহযোগিতা করবে, বাবা মাকে শ্রদ্ধার সাথে সহযোগিতা করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে ভালোবাসবে। এই জীবনে যদি বেঁচে যাও বা বেঁচে যাই, তাহলে সেটা আল্লাহর বিশেষ দান বলে মেনে নিতে হবে। আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমাদেরকে সব কিছুর বিপদ থেকে রক্ষা করুক। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।